বাই বাই শ্রীনগর। শ্রীনগর থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে পেহেলগাঁও। এখন আমরা এখান থেকে 90 কিলোমিটার 90 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু আমাদের রাস্তায় কয়েকটা জিনিস দেখার আছে। অবন্তিপুর যাব, ব্যাট ফ্যাক্টরি, স্যাফরন গার্ডেন, এইসব দেখে আমরা পৌঁছাবো হয়তো বিকেলবেলা সন্ধ্যেবেলা পৌঁছাবো। তো শ্রীনগরে 5 রাত্রি ছিলাম আমরা, দুর্দান্ত কাটলো। আর একই জায়গাতে যেহেতু ছিলাম ওই হোমস্টেতেও মানে বেশ সুন্দর আতিথেয়তা পেয়েছি, খুব ভালোই লেগেছে, খুব ভালো কেটেছে। আর সোনমার্গ, গুলমার্গ, দুধপাথরি, শ্রীনগর সাইট সিইং মানে চারটেই খুব ভালো হয়েছে। সোনমার্গের দিন তো ওয়েদার একটু মানে একটু মেঘলা মেঘলা ছিল, তাই জন্যে বেশ ঠান্ডা ছিল খুব বেশি। তারপরের দিন থেকে ওয়েদার খুব ভালো ছিল, তাই জন্যে বেশ চকচকে ওয়েদার পেয়েছি, বেশ ভালোই মজা হয়েছে। এবং মানে কাশ্মীরকে কেন যে ভূস্বর্গ বলে সেটা তো মানে কাশ্মীর না এলে বুঝতেই পারতাম না। আর টিউলিপ গার্ডেন, এটা তো টিউলিপের সময়, টিউলিপ গার্ডেনে মানে বেশ মানে ফুল ব্লুম হয়ে গেছে, এরকম অনেক ফুল রয়েছে, কিছু মানে বার্ডস অবস্থায় রয়েছে, সেগুলোও ফুটে যাবে কয়েকদিনের মধ্যে। 15-16 বা ম্যাক্সিমাম এপ্রিলের 20 তারিখ অবধি থাকে আর কি। এবার শ্রীনগরের পালা সাঙ্গ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। চলে এসছি আমরা ড্রাই ফ্রুট মার্কেট। এগুলো কিষান কেসার, ভিলেজ কেসার, কেসার, জমিনদার কেসার, কিং, সব কেসার কেসার। আমি কিন্তু আর নামছি না, হ্যাঁ তুমি যাও। তুমি এত কুড়ে কেন বলো তো? এই উঁচু আছে দেখো। দেখো কাওয়া, कावा पीने के लिए बनाने के लिए रोस्टेड काजू का ये क्या है? कावा टी। कितना काजू? 1000 का छोटा मिलेगा। छोटा छोटा এটা তো বারিকটা যেটা তো বলছি সেটাই বললাম তো তাই। তাহলে যখন আমাদের शुगर है एक ही स्पून डालना है, 5 मिनट बॉईल करना है। हाँ? डाल सकते हो, डाल सकते हो। कितना प्राइस है? ये 500 का है। इसमें 1 ग्राम केसर ऐड है। केसर है इसमें 1 ग्राम केसर ऐड है। আমরা এখন এই পাম্পোরে ছিলাম ড্রাই ফ্রুট মার্কেট থেকে, NH44 এর ওপরেই ড্রাই ফ্রুট মার্কেট থেকে ওয়ালনাট আর কাবা কিনলাম। কাবা যদিও আমরা আগেই মানে কাশ্মীরে আসার আগে থেকেই অনলাইনে কিনেছিলাম, তখনই আমার কাবা খুব ভালো লেগেছিল। এখানের কাবাটা একটুখানি মিষ্টি মিষ্টি, সেটা জানলাম যে এখানে কাবাটা হয়ে যাওয়ার পরে মানে ফুটিয়ে ওই কাবা টিটা তৈরি হয়ে যাওয়ার পরে হচ্ছে তাতে মধু মেশাতে হয় অথবা গুড় মেশাতে হয়, তাই জন্য এখানে একটু টেস্টটা অন্যরকম লাগছিল। এখানে পর পর হচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটের মার্কেট, ভ্যালি কেসার, মাউন্টেন কেসার। আমরা যেটা কিনলাম সেটা হচ্ছে জমিনদার কেসার কিং, ঝিলাম কেসার কোম্পানি, মাদারল্যান্ড সাফরান। আর কেসার তো আমরা আগেই কিনেছিলাম, যেদিনকে শ্রীনগর আসছিলাম সেদিনকেই কিনেছিলাম। মানে রাস্তা জুড়ে হচ্ছে কেসারের দোকান, রয়্যাল জমিনদার কেসার महल सब मार्केट। हाँ, फ्रूट बॉक्स, ट्रांसमार्ट, जमींदार जफरान, स्टार केसर, केसर बाजार, केसर टाउन,
सभी केसर ही केसर। এবার আমরা যাব হচ্ছে ব্যাট ফ্যাক্টরি, যেখান থেকে সচিন তেন্ডুলকর ব্যাট কিনেছিল। এই কদিন আগে আমরা দেখেছিলাম, কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সচিন তেন্ডুলকর পেহেলগাঁও বেড়াতে এসে ওখান থেকে ব্যাট কিনছিলেন। তো সেই ব্যাটের ফ্যাক্টরিতে আমরা এখন যাব। উইলো কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়, সেই উইলো গাছ কিন্তু এই কাশ্মীরেই হয়। না, উইলো বলে একটা গানও আছে টেলর সুইফট। हाँ टेलर स्विफ्ट का गाना है উইলো নাম का। উইলো বলে একটা গান। উইলো গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। দাদিন দাদা এলে দুটো ব্যাট তো নিতই এখান থেকে। अवंतीपुरा यहाँ से आरो 5 किलोमीटर लेफ्टे त्राल अनंतनाग जम्मू। वो देख लो, वो आगे चले गए, इसको पता ही नहीं क्या होता। দেখ ওখানে দাঁড়িয়ে আছে। उनको बताया वो दूसरे में आ गए। ঘুমানো। ये कौन है, नईम भाई है या ये नहीं में आगे चले गया। শিখেছে। इमू है? तो उसको भूल हो सकता है, कल शादी फिक्स हुआ ना। नहीं, वो तो मेरे पीछे पीछे आ रहा है। अच्छा अच्छा। আমরা যাচ্ছি এখন অবন্তিপুরা রুইন্স দেখতে। এই অবন্তি স্বামী টেম্পল হচ্ছে 9th সেঞ্চুরিতে তৈরি আর কি। তো নবম শতাব্দীতে তৈরি। আর এখানে বিষ্ণু আর শিবের মন্দির রয়েছে। উৎপলা ডাইনাস্টি, উৎপলা সাম্রাজ্যের এই মন্দিরটা তৈরি করা। এখন হচ্ছে এটা প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে মেনটেন করে। আমরা এখন যাচ্ছি অবন্তিপুরা অবন্তি স্বামী টেম্পল, যেখানে শিব আর বিষ্ণু পূজিত হন। ওয়েলকাম টু অবন্তিপুরা। ব্যাক হয়ে যাবে কিন্তু বস। তুমি হ্যাঁ, জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবস্থিত এই অবন্তিপোরা মন্দির একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মন্দির কমপ্লেক্সটি নবম শতকে কাশ্মীরের রাজা অবন্তী বর্মা নির্মাণ করেন, যিনি উৎপলা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অবন্তিপোরা শহরের নামও তারই নামানুসারে রাখা হয়েছে। এখানে প্রধানত দুটি মন্দির রয়েছে। একটা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত, যা হলো অবন্তী স্বামী মন্দির, এবং অন্যটি শিব দেবতার উদ্দেশ্যে অবন্তেশ্বর মন্দির। মন্দিরগুলো প্রাচীন কাশ্মীরি স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন, যা চুনা পাথরের খোদাই ও শিল্পকর্মে ভরপুর। মুঘল ও পরবর্তীকালে মুসলিম শাসনকালে মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হলেও তাদের ভগ্নাবশেষ আজও ইতিহাস ও স্থাপত্যের প্রতি আগ্রহীদের আকর্ষণ করে। অবন্তিপোরা মন্দির কাশ্মীরের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক অমূল্য সাক্ষী। এটি পর্যটক এবং গবেষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ গন্তব্য। अच्छा लगा? कौन बात ज़्यादा अच्छा?
আমরা দাঁড়িয়ে আছি এখন এমজে স্পোর্টস ব্যাট ফ্যাক্টরির সামনে। এখানে থেকে সচিন তেন্ডুলকার এসেছিলেন ব্যাট কিনতে। Beautiful shot. सचिन तेंदुलकर का बैट जिसने हाँ हाँ बना दो वीडियो इसका। উইলো কাঠ, এই উইলো কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। ক্রিকেট ব্যাট তৈরির জন্য প্রধানত দু ধরনের কাঠ ব্যবহার করা হয়, একটা ইংলিশ উইলো এবং আর একটা কাশ্মীরি উইলো। এর মধ্যে কাশ্মীরি উইলো শুধুমাত্র ভারতেই নয়, বাংলাদেশ এবং পাকিস্তানেও কিন্তু কাশ্মীরি উইলো দিয়ে তৈরি ব্যাটই ব্যবহার করা হয়। ব্যাট তৈরির জন্য প্রথম কাজ হলো কাঠ সংগ্রহ করা এবং সেই কাঠকে শুকানো। তারপর কাঠ কেটে ব্যাটের প্রাথমিক আকৃতি দেওয়া হয়। এর পরের অংশে হাতে ধরা অংশ মানে যেটা হ্যান্ডেল হবে সেই হ্যান্ডেলে আটকানো হয় এবং তাতে রাবার বসানো হয়। রাদা দিয়ে ব্যাট চাঁচা হয়, কেটে এটা কেটে এই জায়গাটাতে এইটা আঠা দিয়ে আটকানো হয়। তারপরে ব্যাটের শেপটাকে বানানো হয়। এইখানে হচ্ছে ব্যাটগুলো তৈরি হয়। এখানে পেছনে এদিকে দেখায়, এইদিকে হচ্ছে ওই যে পেছনে কাঠগুলো কেটে রাখা আছে উইলো কাঠ। এরপরে এইখানে নানা রকম প্রসেসিংয়ের কাঠগুলো কাটা হচ্ছে, তারপরে জোড়া লাগানো হচ্ছে, এইদিকেও কাজ হচ্ছে। এরপরে ব্যাটে প্রয়োজনীয় মসৃণতা মানে ওই রেদা দিয়ে ঘষে, বিভিন্ন পালিশ দিয়ে ঘষে গ্রিপ আর লোগোও যোগ করা হয় এই পর্বে। এছাড়া ব্যাট শক্তি আর ভারসাম্য দেখে সেখানে বাজারজাত করা হয়, অর্থাৎ স্ট্রোক কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে সেই ব্যাটের দাম কিন্তু তৈরি হয়। তখনই এইগুলো ছবিগুলো তুলেছিল। ওই যে কাকিমাকে ডাকছে। কি বলছো? কাকিমাকে ডাকছে ওই যে পুচকিটা। ওই পুলওয়ামাতে সেই আমাদের 44 জন হলো না, সেনাকে শহীদ হলো। সেই পুলওয়ামা, এটা হচ্ছে পুলওয়ামা ডিস্ট্রিক্ট আর কি, পুলওয়ামা ডিস্ট্রিক্ট। আর পুলওয়ামা শহর মানে যেটা শহরটা হচ্ছে এই রাইট সাইডে পড়ে। করা রয়েছে, প্লেন নামতে পারে এখানে।
শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার এই রাস্তা এত সুন্দর এবং তার চারপাশে দূরে পাহাড়, সর্ষে ক্ষেত, গাছপালা, এমনকি রাস্তাঘাটও এত সুন্দর যে আপনার বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করবে বাইরের দিকে। বাঁ দিকটা দেখলে মনে হবে ডান দিকটা মিস হয়ে গেল, ডান দিকে তাকালে মনে হবে বাঁ দিকটা মিস হয়ে গেল। লাঞ্চ করতে চলে এসেছি আমরা কাশ্মীর ভিলেজ आज इसके बगल में है एवरग्रीन रिसोर्ट। मटन सन टेम्पल, सूर्य मंदिर, मटन। আমরা এখন যে মার্তান্ড মন্দিরে এসেছি, মার্তান্ড সূর্য মন্দির, সেটা কিন্তু অনন্তনাগ জেলায় অবস্থিত এবং এখানে জায়গাটার নাম হচ্ছে মাটন। আগে যেখানে মন্দিরটা ছিল সেই মন্দিরের মানে পুরনো যে মন্দির তার পাশে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। আর মূল যে মার্তান্ড মন্দির মানে যেটা আদি মন্দির তা কিন্তু অষ্টম শতকে রাজা ললিতাদিত্য মুক্তাপিদ নির্মাণ করেন এবং এটা কাশ্মীরের সূর্য উপাসনার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। নতুন মন্দির নির্মাণের উদ্দেশ্য হল কাশ্মীরের হারিয়ে যাওয়া হিন্দু ঐতিহ্য ও স্থাপত্য পুনরুজ্জীবিত করা। এই প্রকল্প পর্যটন উন্নয়ন, ধর্মীয় উৎসাহ এবং সাংস্কৃতিক পরিচয় পুনঃস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এটা নিয়ে কিছু বিতর্কও রয়েছে, যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণ এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন ওঠে। তবুও যদি এটি ঐতিহ্য ও পরিবেশ রক্ষা করে বাস্তবায়িত হয় তবে নতুন মার্তান্ড সূর্য মন্দির কাশ্মীরের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর, পরিষ্কার জল, সেই জলে মাছ এবং এখানের যে জলটা আসছে সেই জল কিন্তু শেষনাগ, মানে আমরা অমরনাথ যাত্রার পথে যে শেষনাগ পড়ে সেই শেষনাগ থেকে কিন্তু এই জল আসছে। সেই জলই একটা জায়গাতে সঞ্চিত হওয়ার পরে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। জুতো খুলে যা, জুতো ওই দেখ মাছ এই কামি যাবি, বেশি ধারে যেও না। অল্প অল্প করে দাও। এই কাছে কাছে দিন। এই দৃষ্টি দাদু ডাকছে। ওইদিকে দে, পায়রা আসবে। দেখ এই মন্দির কমপ্লেক্সের মধ্যে মোট 6টি মন্দির রয়েছে। দুর্গা মন্দির, সূর্য মন্দির, প্রাচীন সূর্য মন্দির, শিব পার্বতী মন্দির, রাম দরবার এবং শ্রী গণেশ মন্দির।
সান টেম্পল, মার্তান্ড সান টেম্পল। এইখানে যে আমার পেছনে যে ওয়াটার বডিটা, এটা কিন্তু শেষ না, গভর্ননাথ থেকে জল আসছে। সেই জলটাই দেখাচ্ছি। এখানে নিচে আমরা যে মাছকে ছোলা দিচ্ছিলাম, খাবার দিচ্ছিলাম, সেগুলো সব এইখানে জলটা এসে এখানে স্টোর হচ্ছে, হয়ে ওপাশ দিয়ে আবার জলটা বেরিয়ে যাচ্ছে। সত্যি সত্যি মনে হচ্ছে আপেল। দাঁড়াও, কত নিয়েছো? এগুলো কি আপেলের ফুল? ফুল এসছে সব। আপেলের ফুল এসছে, এরপরে ফল হবে সেপ্টেম্বর অক্টোবরে। এগুলো যে এটার নিচে যে এটা পড়ে যাবে এই হ্যাঁ, ফুলটা, হ্যাঁ। তার নিচ থেকে আপেলটা বেরোবে। ও আচ্ছা আচ্ছা। সবচেয়ে ডিলিশিয়াস। নেই নেই, না না না, না না আমি নেবো না, আমার ভয় লাগে। ये डरता है? नहीं, मेरे साथ और फोटो क्या। আরে এদিকে ঘোর, এগুলোই আপেল হবে। এদিকে ঘোর, আগে করো। কে তুই তো স্টিল ফটোর মতো দাঁড়িয়ে আছিস। कुछ नहीं करेगा, নড়বে তো বটে। কি কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার উর্বর মাটিতে গড়ে ওঠা আপেল বাগানগুলোর জন্য। এখানে উৎপাদিত আপেল বিশ্বখ্যাত, বিশেষ করে রেড ডেলিশাস, অ্যাম্বাসেডর, গোল্ডেন ও কুলদান প্রজাতির আপেল। কাশ্মীরের শীতল জলবায়ু ও পর্বত ঘেরা পরিবেশ আপেল চাষের জন্য একেবারে আদর্শ। জম্মু ও কাশ্মীর রাজ্যে কৃষিভিত্তিক অর্থনীতির একটি বড় অংশ আপেল উৎপাদনের উপর নির্ভরশীল। লক্ষাধিক কৃষক পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত এবং প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার আপেল সারা ভারতে এবং বিদেশে রপ্তানি হয়। बाप रे, कितना बड़ा एरिया है। দেখ পুরো পাহাড়ের গায়ে ঝুলছে। অনন্তনাগ জেলায় আইসমুকাম অঞ্চলে অবস্থিত আইসমুকাম দরগা একটি প্রাচীন ধর্মীয় স্থান। এটি সুফি সাধক হজরত জৈন উদ্দিন ওয়ালির স্মৃতি বিজড়িত, যিনি ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই দরগা আরও পরিচিতি পায় সম্প্রতি বজরঙ্গি ভাইজান সিনেমাতে শুটিংয়ের কারণে। ওয়েলকাম টু পেহেলগাম। আমরা পেহেলগামের একদম কাছাকাছি চলে এসেছি। এবার আমরা পাবো হচ্ছে বাঁদিকে লিডার নদীকে। এই যে পাশে লিডার নদী। পেহেলগাঁওতে আমরা চলে এসেছি কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ম্যান পে গাড়িয়াঁ रहेंगी। আর আমরা এখন লিডার নদীর ধার দিয়ে চলেছি।
লিডার নদীতে রাফটিং হয়, এখনো শুরু হয়নি। বেশ ভালো জল আছে। এখানটা ডিপ জলটা। হ্যাঁ, ব্রিজ। এই দেখ আপেল বাগান। ले वहाँ इतना আপেল বাগান দেখা। আমরা আমাদের পেহেলগামের হোমস্টেতে পৌঁছে গেছি। বাঁদিকে হচ্ছে আপেল বাগান আর ডান দিকে হচ্ছে লিডার নদী। গুড মর্নিং। আজকে আমরা পেহেলগাঁওতে, এখানে এখন সকালবেলা উঠে পড়েছি। খুব ঠান্ডা, মানে মাইনাসে টেম্পারেচার। আর এখানে আমরা উঠে রেডি হচ্ছি। আজকে আমাদের পেহেলগাঁওয়ের সাইট সিইং রয়েছে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এখন উঠে আমরা মর্নিং টি আর বিস্কুট খাচ্ছি। আর এখানে সামনে লিডার নদীর অপরূপ সৌন্দর্য দেখছি। সামনে লিডার নদী বয়ে চলেছে এবং কালকে সন্ধ্যাবেলা আমরা যখন এসেছিলাম তখন যতটা জল ছিল এখন কিন্তু তার চেয়ে বেশি জল। আস্তে আস্তে রোদ্দুর উঠছে, উপরে দেখতে পাচ্ছি পাহাড়ে। আর আমরা এখন চা খেয়ে রেডি হব হচ্ছে সাইট সিইংয়ে যাওয়ার জন্য। এই রিসর্টের পেছনেই হচ্ছে লিডার নদী, যেটা আমাদের পেছনে এখন দেখতে পাওয়া যাচ্ছে। বেরোচ্ছি এবিসির জন্যে, গাড়ি চলে আসবে। এখানে তো লোকাল ইউনিয়নের গাড়ি নিয়ে যেতে হয়, তাই আজকে আমাদের গাড়ি রেস্ট। অমরনাথ যাত্রা যখন হয় তখন তীর্থযাত্রীদের এখানে হচ্ছে স্ক্যান করা হয়, চেকিংয়ের পরে যেতে দেওয়া হয়। जय शिव शंभू। यहाँ पे स्कैन होता है, हेल्प डेस्क। ऐसे घूम के जाते हैं। हाँ गाड़ी उनका बेस कैंप है, वो पुल बना ना। हाँ हाँ আর ওগুলো কষ্টই হলো। আমার তো হওয়া উচিত ছিল, হ্যাঁ মানে রেলিংটা ছিল বলে এরম ভাবে যা এই রাস্তা ধরে ধরে। हाँ, এরম ভাবে গিয়ে এদিকে इस तरफ बेस कैंप होता है। ও আবার এটা বেস ক্যাম্প, हाँ এখানে ঢুকে যায়। हाँ, ঢুকে তারপরে যাত্রাটা শুরু হয় কোথা থেকে? ये तो चंदनबाड़ी থেকে শুরু হয়। ও চন্দনবাড়ি থেকে শুরু হয়। ওই তো চন্দনবাড়ি, ওদেরটা কেন বর্ডার করে না? এই তো বেস ক্যাম্প। বেস ক্যাম্প, হ্যাঁ এটা যাই তো অমরনাথ যাত্রা। 3 দিন ধরে হাঁটতে হয়। বলে অমরনাথ তো হাফ যাত্রা আমরা করেই ফেললাম তাহলে। এই আসল যাত্রাই তুমি করোনি, তুমি তো গাড়ি যাত্রা করেছো। পদযাত্রা কোথায় করলে? এখান থেকে আমরা লোকাল ইউনিয়নের গাড়ি ধরবো। এখান থেকে বেতাব ভ্যালি হচ্ছে 7 কিলোমিটার আর চন্দনবাড়ি হচ্ছে 17 কিলোমিটার। দুটো একই রুটে পড়বে, আরু ভ্যালিটা একটু অন্য রুটে। रिटेल मार्केट है, छोटी सी है। अच्छा हाँ, बस यही है, इधर से स्टार्ट है हाँ हाँ, आगे तक। भेज रसोई। पहलगांव मार्केट। लफीज फूड्स रेस्टोरेंट আছে কিছু, পিওর कश्मीर ड्राई फ्रूट्स। बस मार्केट से सामने कुछ दुकान है। हाँ आर्टिका या तावेरा।
टूरिस्ट टैक्सी स्टैंड नंबर 1। आ जाओ 3 नाटिका मंगा ली। ठीक है 3 नाटिका मंगा हाँ ली। हाँ ठीक है। আমরা আরু বেতাব আর চন্দন বাড়ি ঘোরার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা আর্টিকা নিয়েছি। এই গাড়িটা 2300 কি 2400 টাকা নেবে। কিছু বোধহয় পার্চি কাটতে হয়, তার জন্য 100 টাকা এক্সট্রা, তাই জন্য 2300 অথবা 2400 বলছি। নট শিওর অ্যাবাউট দ্যাট। অ্যামিউজমেন্ট পার্ক ওরা চাপির ওপর পড়েছে, ওরা থেকে পড়ে গিয়ে ঘোরে। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আরু ভ্যালি। রাস্তা খুব ভালো, পাশে হচ্ছে লিডার নদী বয়ে চলেছে, আর বিভিন্ন পার্ক আমরা পেরেছি। অ্যামিউজমেন্ট পার্ক, এদিকে হাইকার্স পার্ক পেলাম। এখানে বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যায়, আর্টিকা, ইনোভা, টাভেরা। তো আমরা আর্টিকা নিয়েছি। এই গাড়িতে আমাদের 2300 পেমেন্ট করতে হবে, আর ভেতরে অফিসে ট্যাক্সি ইউনিয়ন অপারেটরের ওখানে অফিসে বোধহয় কোনো একটা পার্চি কাটতে হয়, সেটা বোধহয় 100 টাকা দিতে হবে। আমি বিভিন্ন গাড়ির যে রেট, সেই রেটের ছবিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন। এটা কিন্তু চেঞ্জ হতে থাকে, আজকে যে রেট রয়েছে সেটা আবার কিছুদিন পরে সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। वेलकम टू आरू वाइल्ड लाइफ सेंचुरी। आरू 8 किलोमीटर यहाँ से। डिपार्टमेंट ऑफ वाइल्ड लाइफ प्रोटेक्शन, गवर्नमेंट ऑफ जम्मू एंड कश्मीर। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের কিন্তু বৈশারান ভ্যালি যাওয়ার প্ল্যান আগে থেকেই ছিল না। যেহেতু আমাদের টিমে আর কি অনেক বয়স্ক এবং বাচ্চারা রয়েছে, তাই আমরা বৈশারান ভ্যালি যাব না, এটাই ঠিক করে নিয়েছি। আরু ভ্যালি স্টার্টিং এখান থেকে। ये वैली है, आरू वैली स्टार्ट।
হ্যাঁ একটু র্যাশ ড্রাইভ করছে। আরু ভ্যালির দুর্দান্ত সৌন্দর্য উপভোগ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ির দিকে। এই চন্দনবাড়ি থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়, যেটা আমরা একটু আগে দেখলাম যে পেহেলগাঁওতে যে বেস ক্যাম্প হয়, ওখানে স্ক্যানিং হয়, তারপরে বেস ক্যাম্পে থাকতে পারেন, তারপরে চন্দনবাড়ি থেকে হচ্ছে পদযাত্রা করে অমরনাথ পৌঁছাতে হয়। প্রায় 42 কিলোমিটার হাঁটা ট্রেকিং করে পৌঁছাতে হয় হচ্ছে অমরনাথ। आ जाओ। আমরা এখন চন্দনবাড়িতে, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, নিচ দিয়ে নদী বয়ে চলেছে, ওপাশে বরফ, আর আমার ঠিক পেছন দিকে হচ্ছে অমরনাথ শেষনাগ, ওই দিকে যেতে হয়। যে হোলি কেভ, সেটাও কিন্তু ওই আমার পেছনের দিকে। আমরা এখন রিভার বেডের উপরে দাঁড়িয়ে আছি, আর প্রবল বেগে জল বয়ে চলেছে এখানে। আমার পেছনেই হচ্ছে অমরনাথজি শ্রাইন বোর্ড।
আর ঠিক আমার পেছন দিকে হচ্ছে এইখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, মানে গেট করা আর কি। এখান থেকে এই চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত কিন্তু রাস্তা করা আছে, কিন্তু সেই রাস্তা এখনো মানে রাস্তা রয়েছে, সেটা এখনো গাড়ি চলার উপযুক্ত নয় বলে এখনো গাড়ি চলে না, তবে কোনোদিন নিশ্চয়ই চলবে আর কি। বেতাব ভ্যালি, এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল, সেইখান থেকে নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উপত্যকা এই বেতাব ভ্যালি, যা পাহাড়, নদী এবং সবুজ বনভূমিতে ঘেরা। পশ্চিম কাশ্মীরে পেহেলগাঁও থেকে এই বেতাব ভ্যালির দূরত্ব 15 কিলোমিটার। আর বেতাব সিনেমার শুটিং হয়েছিল 1983 সালে, যে সিনেমাতে সানি দেওয়াল এবং অমৃতা সিং ছিলেন। তারপর থেকে এই ভ্যালির নাম হয়ে যায় বেতাব ভ্যালি। এই উপত্যকা লিডার নদীর তীরে অবস্থিত, সেটা তো বোঝাই যাচ্ছে। আর চারপাশে দেখুন বরফে ঢাকা পর্বত আর ঘন বনভূমি দিয়ে ঘেরা। এখানে ঘোড়ায় চড়া, পিকনিক, হাইকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। গ্রীষ্মকালে এটা পুরো সবুজে মোড়া থাকে, আর শীতকালে বরফে ঢাকা। আর এই এপ্রিল মাসের 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি দূরে পাহাড়ের মাথা সাদা বরফে ভর্তি, আর সবুজ বনাঞ্চল আস্তে আস্তে ফিরে আসছে, গাছে পাতা আসতে শুরু করেছে, আর নদীতেও বেশ জল রয়েছে। এই উপত্যকা আনুমানিক আয়তন 5 থেকে 7 বর্গ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2400 মিটার বা 7874 ফুট। চারপাশে পীর পাঞ্জাল এবং জান্সকার পর্বতমালার পরিবেষ্টিত। আর লিডার নদী তো বললামই। তুলনামূলক এর আয়তন ছোট হলেও পর্যটকদের জন্য হেঁটে ঘুরে দেখার মতো আদর্শ জায়গা এই বেতাব ভ্যালি। তবে এই সূত্রে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, গাড়িতে আপনারা যখন ওই লোকাল ট্যাক্সি ইউনিয়নের গাড়ি বুক করছেন, প্রত্যেকটা স্পটের জন্য কিন্তু 1 ঘন্টা করে সময়। অতএব সেক্ষেত্রে আপনার বেতাব ভ্যালির জন্যও 1 ঘন্টা সময়। চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালিতে কিন্তু সময়টা বেশি লাগবে। এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু ঘড়ির দিকে চোখ রাখতে ভুলবেন না। আর এখানে একটা পরামর্শ, যে পরামর্শটা আমরাও কারো কাছ থেকে একটা পেয়ে পালন করেছিলাম, সেটা হচ্ছে যে আরু ভ্যালিতে আমরা 8 ঘন্টা সময় নিয়েছিলাম। তাহলে যে 8 ঘন্টার সময় আমাদের হাতে ছিল, সেটা কিন্তু আমরা ব্যবহার করেছিলাম চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি মিলিয়ে। তবে ড্রাইভারকে কিন্তু গাড়িতে ওঠার সময়তেই বলে দেবেন যে আরু ভ্যালিতে আমরা কম সময় থাকবো এবং যে সময়টা আমরা বাঁচাবো ওখান থেকে, সেটা কিন্তু বেতাব ভ্যালি এবং চন্দনবাড়িতে আমরা ব্যবহার করব। সব যাচ্ছে বৈশরান, যাচ্ছে না, সব হয়ে গেছে। তাহলে ফিরছে বৈশরান থেকে। হ্যাঁ, বৈশরান তো উপাসে, এটা তো ঘোড়ার লোকেরা, এরা বৈশরানে তাহলে ডিউটি করে ঘোড়া বাড়ি ফিরছে। ওই ওরকম দৌড়াচ্ছিল আমার ঘোড়াটা, এরকম করে দৌড়াচ্ছিল। দেখো কিরকম দৌড়াচ্ছে, দেখেছো তো? এরকম দৌড়াচ্ছে। ও যেরকম ভাবে দৌড়াচ্ছে, তোমাকেও সেই অনুযায়ী শরীরটাকে নাড়াচাড়া করতে হবে। এই তো আগেকার দিনে কি করে ঘোড়ায় করে লোকেরা চলাফেরা করতো, তাই ভাবে যুদ্ধও করতো। বৈশরান ভ্যালি ডিউটি সেরে আবার এই বোচকাবাজকে নিয়ে, তো বোচকাবাজকে নিয়ে কেন যাবো? কি ব্যাগকে নিয়ে যাবো নাকি আমি এবার? চলো একটু দিকটা ঘুরে আসি। কে দাঁড়িয়ে আছে? সবাই সব গাড়ি দাঁড়িয়ে আছে, নামেনি, আমি কি করবো?
সেলফি পয়েন্ট পেহেলগাম, ওখানে যাও, কোনাটায়, ওই কোনাটায় যাও। লিডার নদীর ধারেই একটা সেলফি পয়েন্ট করা, যেখানে লেখা রয়েছে পেহেলগাঁও। সুন্দর জায়গা, ভালোই লাগলো। হোটেলে যাওয়ার আগে একটুখানি সেলফি পয়েন্টে সেলফি তুলে নিলাম আমরা। পেহেলগাঁওয়ের সাইট সিইংয়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি দেখে আমাদের দুর্দান্ত লেগেছে। বৈশরণ ভ্যালি যাওয়ার কথা আমাদের আগে থেকেই ছিল না। যাই হোক, পেহেলগাঁওয়ের এই পর্ব এখানেই শেষ করলাম।